পড়েছে। এবার বর্তমানে কেমন আছে সেই অবস্থা, আর্থিক অবস্থা গোটা দেশের, আর্থিক স্বাস্থ্য কেমন রয়েছে দেশের, এবং আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্যটাও কেমন রয়েছে, এই নিয়েই আজকে আমাদের এই আলোচনা। শুরুতেই আমাদের আজকের অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ফর্মার ফিনান্স অফিসার, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, উত্তম দাস। আপনাকে স্বাগত জানাই। এবং আমাদের এই আলোচনায় থাকবার কথা ছিল প্রফেসর চন্দ্রশেখর পিল্লাই, কিন্তু উনি হঠাৎ করে কিছুটা অসুস্থ বোধ করায় উনি আজকে এই অনুষ্ঠানে সামিল হতে পারেননি। অন্য কোনো একদিন আমাদের সঙ্গে এই আলোচনায় তিনি সামিল হবেন। তবে আজকের আলোচনায় আমরা থাকছি উত্তমবাবুর সঙ্গে। আপনাকে আরো একবার স্বাগত জানাই। এবং যেটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, এই কোভিড পরিস্থিতি, একদিকে এই কোভিডের সংক্রমণের জেরবার গোটা দেশের মানুষ, লকডাউনের পর আনলকিং প্রক্রিয়া চলছে বটে, তবে দেশের আর্থিক অবস্থার স্বাস্থ্যটা কেমন রয়েছে? আমি আলোচনায় শুরু করার আগে প্রথমে আমি নিউজ ভ্যানগার্ডকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কারণ সারা বিশ্বে যে কোভিড এই মহামারী যেটা চলছে, আমরা দেখতে পাচ্ছি এই কোভিড মহামারী গতকাল পর্যন্ত তার যে স্ট্যাটিস্টিক্স আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা এগুলো পেয়ে থাকি, এবং আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই কারণে এই সময়ে সারা বিশ্বে যখন এই কোভিড মহামারী নিয়ে যে প্যান্ডামিক যে সিচুয়েশন, এটাকে এই সমস্ত খবরাখবর আপনারা যেভাবে মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনারা যেভাবে সমস্ত ভয় ভীতি একদিকে ফেলে রেখে যেভাবে এই খবরগুলো কালেক্ট করছেন, মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন, অর্থাৎ মিডিয়া ছাড়া আর আমার মনে হয় না ব্যক্তিগতভাবে আমাদের পক্ষে ঘরে ঘরে এগুলো পৌঁছানো সম্ভব নয়। একমাত্র মিডিয়াই পারে মানুষকে সচেতন করতে। আমি গতকালকে পর্যন্ত যে পরিসংখ্যান আমার হাতে আছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে as on yesterday pandemic corona statistics ওয়ার্ল্ড রিপোর্ট, যেটা এফেক্টিভ কেস হচ্ছে 2,95,19,865, রিকভার্ড 2,13,44,110, and death, very painful, 9,34,104. আমাদের ভারতবর্ষের পরিস্থিতি এইরকম, এফেক্টিভ কেস 49,30,236, রিকভার্ড 38,59,399, and death case 80,776. আমরা এখানে যারা বসে আছি, আমাদের এই রাজ্যের পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি গতকালকে পর্যন্ত 20,112 এফেক্টিভ কেস, and recovered, 12,121, and death 217. এই পরিস্থিতিতে সারা বিশ্ব খুব উদ্বেগের মধ্যে কাটাচ্ছে। আমরা আজ কেউ ভালো নেই। আমরা আজ কেউ ভালো নেই, আপনি ভালো নেই, আমি ভালো নেই। আমরা
গত মার্চ মাসের শেষ দিক থেকে আমরা কেউই শারীরিকভাবে অসুস্থ, কেউ মানসিকভাবে অসুস্থ, কেউ অর্থনৈতিকভাবে অসুস্থ, কেউ আবার প্রকৃতির উৎপাতে অসুস্থ, সাথে সাথে আবার পড়শির উৎপীড়নে আমরা ব্যতিব্যস্ত। আমাদের এখন ভেঙে পড়লে চলবে না, এগিয়ে যেতে হবে। সোনালী সকাল দেখার জন্য একটা এফেক্টিভ ইকোনমিক স্ট্রাকচার এর মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমি 21 মার্চ আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী কয়েকটি বাক্য দিয়ে আমি আমাদের এই কোভিড পরিস্থিতি এবং তার অর্থনৈতিক অবস্থা যেটা, সেখানে কোনো আশার আলো দেখানো যায় কিনা সেটা আলোচনায় ঢোকার আগে আমি আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর কয়েকটি বাক্য আমি It is when the horizon is the darkest and human reason is beaten down to the ground that faith shines brightest and comes to our rescue. তো সোনালী সকাল দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। আমরা এখনো বুঝতে পারছি না, বিভিন্ন আমাদের সায়েন্টিস্টরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা এখনো নির্ভরযোগ্য মানে সুনির্দিষ্ট কোনো আমরা তথ্য পাচ্ছি না যে কোভিড থেকে উত্তরণের জন্য তার ভ্যাকসিন কবে নাগাদ বাজারে আসবে, আদৌ আসবে কিনা সেটা নিয়ে এখন অনেক তর্ক বিতর্ক চলছে। আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিছুদিন আগে অক্সফোর্ড যেটা ট্রায়াল শুরু করেছিল, বন্ধ করেছিল, আবার শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের এই কোভিড পরিস্থিতি আমি বিশদ আলোচনার পূর্বে যখন লকডাউন চলছিল, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে লকডাউনে ঘরে বসে কি করে সময় কাটাতে হবে তার কিছু উপদেশ দিয়েছিলেন। সেখান থেকে আমি একটু অনুপ্রাণিত হয়ে কোভিড নিয়ে কয়েকটি কবিতা ছড়ার মতো লিখেছি, সেটা দিয়ে শুরু করব। তো তার একটি আমি এখানে জাস্ট এটা দিয়ে শুরু করতে চাইছি। কোভিড-19, স্থলে তুমি, জলযানেও তুমি, উড়োজাহাজেও তুমি, এমনই শক্তিমান, কোভিড তোমার নাম। হোটেলে তুমি, রেস্তোরাঁয় তুমি, অফিস কাচারিতেও তুমি, এমনই বুদ্ধিমান, কোভিড তোমার নাম। শ্বাসে তুমি, প্রশ্বাসে তুমি, শরীরের ফুসফুসেও তুমি, এমনই চতুর তোমার বান, কোভিড তোমার নাম। হাটে তুমি, মাঠে তুমি, কিন্তু দরজায় আসো না তুমি, যদি না করি আহ্বান, কোভিড তোমার নাম। তো বিশ্বের যে পরিস্থিতি, আহ্বান না করলে কোভিড আসে না, কোভিডকে আমন্ত্রণ করেই আনতে হয়। কোভিড এমন অভিমানী, তাকে আমন্ত্রণ করেই আমাদের ঘরে আনতে হবে। কিন্তু এই কোভিডের ধাক্কায় তো এখন অর্থনীতি অভিমান করে বসে আছে, তার তো মান ভাঙলে সামনের দিকে নিয়ে যেতে হবে। তো সেই অর্থনীতি কোভিডের এই পরিস্থিতিতে আমাদের অর্থনীতি পুরুষ, আমাদের না, শুধু ভারতবর্ষের অর্থনীতি না, আমরা যদি বলি সারা বিশ্বের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গেছে। এবং সেদিক থেকে আমাদের দেশের রিসেন্ট যেটা বেরিয়েছে জিডিপি অত্যন্ত নিম্নমুখী। আমাদের যে
একটা ইকোনমিক যে চেইন, যে শৃঙ্খল, সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন বলতে পারেন কেন চুরমার হলো। ভারত সরকার এর উত্তরণের জন্য যখন ইনিশিয়াল স্টেজে লকডাউন চলছিল, খুব সম্ভবত মার্চ 24 ফার্স্ট লকডাউন শুরু হয়। দিস লকডাউন কন্টিনিউড আপ টু আই থিঙ্ক জুন। তা কন্টিনিউ করে May, first lockdown, second lockdown, third lockdown and fourth lockdown. সেই লকডাউন পিরিয়ডে আমাদের ফিনান্স মিনিস্টার, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, পরপর দুদিন প্রেস মিট করেছেন। বিশাল কিছু প্যাকেজ ঘোষণা করেছেন। তার আগে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সেটা অ্যানাউন্স করেছিলেন এবং ফিনান্স মিনিস্টার তাকে বিশদ ব্যাখ্যা করেছেন। এখানে আত্মনির্ভর ভারত বলে যে প্যাকেজটা ঘোষণা করা হয়েছে, সেখানে 20 লাখ ক্রোড়স একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, একটা বিশাল প্যাকেজ। দিস 20 লাখ ক্রোড়স ইকুইভ্যালেন্ট টু 10% অফ আওয়ার জিডিপি বলা হচ্ছে, যেটাকে ধরে নিয়ে এটা করা হয়েছে, এবং যেটা ইউএসএ 13% অফ তাদের জিডিপি টার্গেট করে ওরা এগিয়েছে। কিন্তু উই আর ভেরি স্যাড, আমরা সম্প্রতি কিছুদিন আগে যে জিডিপি আমার রিপোর্ট আমরা পেয়েছি, অত্যন্ত হতাশাব্যঞ্জক। তার অনেকগুলো কারণ আছে। এই যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, পলিসি মেকার যারা, তারা প্যাকেজ ঘোষণা করেছেন। লকডাউন ফার্স্ট, লকডাউন সেকেন্ড, লকডাউন থার্ড এবং লকডাউন ফোর্থ আমাদের May 31 অবধি চলেছে। আমি মনে করি এখন যে প্রক্রিয়া চলছে, যে আনলক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখন ফোর্থ চলছে। একটা জিনিস মনে রাখতে হবে, এখন আমাদের কিছু কিছু স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট তার করণীয় কর্তব্য, যেটা করণীয়, তার প্যাকেজ ঘোষণা, তার লকডাউন এবং আনলকড চালু করে দিয়েছেন। আমার মনে হচ্ছে, আমি দীর্ঘ বছর আমি অর্থনীতির বিভিন্ন, আমার চাকরি জীবন কাটিয়েছি প্রায় 34 বছর। আমি এই অর্থনীতির বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমি কাজ করেছি, যদিও সীমিত পরিসরে। তো আমার খুব হাতে কলমে যে সমস্ত অভিজ্ঞতা, তার থেকে আমি বলতে পারি, ধরুন আমরা যদি লকডাউন না হতো, দেখুন, আমি জানি না, আমি অন্তত আমার এই ধারণা ছিল না যে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে, আমার স্টেট থেকে বা অন্য স্টেট থেকে আরেক স্টেটে, আরেক স্টেট থেকে আমার স্টেটে, যে এই যে লক্ষ লক্ষ শ্রমিক বা প্রাইভেট কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করছিল, তার সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ কাজ করছিল। যখন লকডাউন শুরু হলো, তারপর ধীরে ধীরে এই ছবি আমাদের কাছে পরিষ্কার হতে লাগলো, যে প্রাইভেট কোম্পানিগুলোতে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে
যে বিপুল সংখ্যক যে অতিথি শ্রমিক আমরা যাকে বলি কাজ করছিল, কত সংখ্যক কাজ করছিল একটা পরিসংখ্যান আমরা পেয়েছি লকডাউন হওয়ার কারণে। না হলে হয়তো আমারই ধারণা ছিল না এত লোক বিভিন্ন স্টেটে, এক স্টেট থেকে আরেক স্টেটে গিয়ে কাজ করছে। এই যে এখন সবাই ফিরে এলো বাড়িতে, এই যে একটা ইকোনমিক চেইন একটা তৈরি হয়েছিল, একটা ব্রেক হয়েছে, চেইনটা ছেড়ে গেছে। এটা এখন পথটা কোথায়? মানুষ তো আটকে গেছেন, রোজগার আটকেছে, হ্যাঁ, আমি দেশের আয় আটকেছে। আটকে গেছে, সব আটকে গেছে। এই যে গ্রাম থেকে শহরের চেইনটা ছেড়ে গেছে। গ্রামে যারা তাকে গ্রামে বন্দি করে মানে বন্ধ হয়ে ওরা আছে, শহরে যারা আছে তারা আরেকটা শহরে যেতে পারছে না, এই দেশে যারা আছে সে আরেক দেশে যেতে পারছে না। তাহলে কি হলো? চেইনগুলো জায়গায় জায়গায়, একটা জায়গায় ছেড়ে নেই, জায়গায় জায়গায় ছেড়ে গেছে। এই চেইন শক্তিশালী চেইন ছিল, ইকোনমিক, যেটাকে ইকোনমিক আমরা কি বলবো, চেইন যেটা খুব শক্ত চেইন যেটা ছিল, এটা এক জায়গায় ছেড়েনি, বিভিন্ন জায়গায় ছেড়ে গেছে। সুতরাং আমাদের একদিনে এই সমস্যার, চট করে আমি যদি আজকে বলি যে আজকে আনলক স্টার্ট হয়েছে, কালকেই আমি আবার আমার এই যে চলতি যে ট্রেন তার পট্টি থেকে যেটা সরে গেছে তাকে আমি আজকে বললে কালকেই আমি তুলে আনতে পারবো না। তার জন্য আমার, সেটা আপনি বললেন, সেটার ওয়েটা কি আত্মনির্ভর ভারত দিয়েই হবে? শুধু আত্মনির্ভর ভারত নয়, অনেকগুলো প্রকল্প আমি এখানে দেখতে পাচ্ছি, অনেকগুলো, সেগুলো তো আছেই। আমি যেটা বলতে চাইছি, এই চেইনটা যদি আমাকে আবার জোড়া লাগাতে হয়, যে আনলক প্রক্রিয়া যেটা চলছে, এটা প্রথম ইনিশিয়াল স্টেজে আমি একটা ছবি আপনাকে দেখাচ্ছি, এটা আমি যদি সম্ভব, এখন সম্ভব হবে না এই মুহূর্তে। আচ্ছা, আমি বলুন। হ্যাঁ, হবে না, আগে দিলে হয়তো আমরা দেখাতে পারতেন। এই যে বলা হয়েছিল স্টে হোম অ্যান্ড সেফ, স্টে হোম অ্যান্ড সেফ। এখন আমি বলবো স্টপ ইট। এটা স্টপ করতে হবে। তাছাড়া আমাদের এই অর্থনৈতিক যে মন্দা চলছে, শুধু মন্দা বললে হবে না, ভয়াবহ মন্দা চলছে, এটা থেকে বেরিয়ে আসা যাবে না, বেরিয়ে আসা যাবে না। সংসদ সবে শুরু হয়েছে, রাহুল গান্ধী কটাক্ষ করলেন যে আত্মনির্ভর ভারত এখন হচ্ছে নিজের প্রাণটা নিজে আগে বাঁচান। নিজের প্রাণ নিজে আমরা, আমাদের যেটি উনি কটাক্ষ করে বললেন এই আত্মনির্ভর ভারত এই ভেঙে পড়া অর্থনীতিকে ঠিক করতে পারবে না। আমি যদি বলি, আপনার এই যে লকডাউন তো আমরা করেছি, লকডাউন করার পর আমরা যেটা দেখতে পেলাম, এখন ধীরে 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 আর গভর্নমেন্ট বুঝতে পেরেছে লকডাউন আর বেশি দিন রাখা যাবে না, এটা বেরিয়ে আসতেই হবে, বেরিয়ে আসতে হবে, রাখা যাবে না, রাখা যাবে না। এই কারণে, কারণ আমার শুধু করোনা থেকে, আমি প্রথম লকডাউন স্টার্ট করেছি করোনা থেকে বাঁচার জন্য, মানে রোগ থেকে বাঁচার জন্য। এখন লকডাউন করার পর ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড, ফোর্থ স্টেজে যাওয়ার পর দেখা যাচ্ছে যে অর্থনীতি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সুতরাং শুধু করোনার থেকে আরবিআই গভর্নর বলছেন আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবেই, রিসেন্ট বলেছেন কিছুক্ষণ আগে। এখন কোন পথে? হ্যাঁ, আরবিআই গভর্নর অনেকগুলো, উনি 22 খুব সম্ভবত 22 মে ওনার যে স্টেটমেন্ট, একটা বুলেটিন উনি বের করেছিলেন, উনি খুব সুন্দর স্টার্ট করেছিলেন এইভাবে, উনি এটা স্টার্ট করেছিলেন যে আমরা যেহেতু এটার জন্য
সারা পৃথিবী প্রস্তুত ছিল না। আপনি প্রস্তুত ছিলেন না, আমি প্রস্তুত ছিলাম না, দেশ প্রস্তুত ছিল না, সারা বিশ্ব প্রস্তুত ছিল না। এটা হঠাৎ করে এসছে। এটা দিস ইজ নট ডিউ টু এনি পলিটিক্যাল কোনো ভুল ডিসিশনের জন্য এটা হয়নি। এটা কারোর হাতের আয়ত্তের মধ্যে ছিল না। এটা আমি বলবো কি, যদি বলি ভগবান প্রদত্ত একটা হঠাৎ করে এসছে, নেমে এসছে। শুধু এটা আসেনি, তার সাথে 2020 শুধু করোনা আসেনি, আমফান এসেছে। আমফানের থেকেও আমার মনে হচ্ছে এই যে আমাদের ইকোনমিক যে চেইনটা ছিল সেটা এত শক্তিশালী ছিল, করোনা তার থেকে, করোনার সাইজ কত আপনি বলতে পারেন? তার সাইজটা আরবিআই গভর্নর স্টার্ট করেছে এটা দিয়ে, যে একটা করোনা ভাইরাস কোভিড-19 তার সাইজ হচ্ছে 0.12 মাইক্রনস। ক্ষুদ্র একটা, তার এত শক্তি, আমফানের থেকেও বেশি শক্তি। সে সমস্ত অর্থনৈতিক শৃঙ্খল ছিঁড়ে চুরমার করে দিয়েছে। তো উনি একটা ভালো কথা বলেছেন, সেই আবার আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর কথা কোট করতে হচ্ছে। উনি বলছিলেন, আপনি যাকে কোট করছেন আমাদের আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস মহাশয়ের কথা কোট করছিলেন। উনি বলছেন, উনি ওনার রিপোর্টে এইভাবে স্টার্ট করেছেন, দ্য ওয়ার্ড অফ মহাত্মা গান্ধী শুড ইন্সপায়ার আস। উনি ওই কারণেই বলছেন আমরা ঘুরে দাঁড়াবই। ইন্সপায়ার আস টু ফাইট অন। উই স্টাম্বল অ্যান্ড ফল বাট শ্যাল রাইজ অ্যাগেইন। উনি এই কথাটা বলছেন পরিষ্কার। এটা তো ঘটনা, মহাত্মা গান্ধীর কথায় আমরা বারবার ইন্সপায়ার হই, কিন্তু এখন যে আমরা কতটা খাবো, পড়ে যাব, কিন্তু অচিরেই ঘুরে দাঁড়াবো। এটা দিয়ে উনি ওনার রিপোর্টটা স্টার্ট করেছেন। কোনটা? এই যে পলিসি মেকার যারা, তারা কতগুলো পলিসি ঠিক করে দিয়েছেন। এখন যারা এগুলো ইমপ্লিমেন্ট করবে, এই যে কতগুলো ইকোনমিক প্যাকেজ দেওয়া হয়েছে, এই ইকোনমিক প্যাকেজগুলো তো দিলেই চলবে না। কারণ দেখুন, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক এক রাজ্য থেকে আরেক রাজ্যে এখন ঘরে ফিরে এসেছে, তাদেরকে এখন ছাড়তে হবে, জায়গাতে ফিরিয়ে নিতে হবে। কিন্তু এই কাজটা একদিনে হবে না, জায়গাতে নিতে হবে। তবে কিভাবে? এই যে প্যাকেজটা যেটা আপনি বলছিলেন 20 লাখ কোটি টাকার কথার প্যাকেজটা, তো এটা তো কেউ কেউ বলছেন যে সবটা এটা আসেনি, এটা শুরুর দিক থেকে ক্যালকুলেশন করে আলটিমেটলি সেটা 20 লাখ হবে না, এটা অনেক কম হবে অ্যামাউন্টটা। এটা তো এখন পর্যন্ত ইমপ্লিমেন্টের পথে যখন এই শুরু হচ্ছে। কারণ আপনি দেখুন, এখন সবাই ঘরবন্দি, এখন আনলক শুরু হয়েছে। এখন কিছু কিছু রাজ্য আবার এর মধ্যে লকডাউন করার কিছু কিছু। কিন্তু আমার মনে হয়, আমি দীর্ঘদিন এই অর্থনীতি নিয়ে আলোচনা করছি, আমি একটু কাজ করছি, আমার ব্যক্তিগত অভিমত, জানি না অন্যরা কি বলবেন, কিভাবে নেবেন এটা। আমি বলবো লকডাউন এখন তুলে দিতে হবে। তার পদ্ধতিটা কি? আনলকিং তো চলছে। হ্যাঁ, আনলকিং চলছে, কিন্তু সব জায়গায় সেভাবে কিছু, আবার কিছু কিছু জায়গায় কন্টেইনমেন্ট জোন চলবে। কিন্তু হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে কথা, সেটা হলো আপনার, আমরা যে আমাদের যে নরমাল জীবনযাত্রা ছিল, সেটা আমাদের পুরোপুরি এখন পাল্টে ফেলতে হবে। এটাকে বলা হবে নিউ নরমাল রুলস। নিউ নরমাল রুলস, এই নিউ নরমাল রুলসে সমস্ত যারা কাজ ছেড়ে যে বিভিন্ন জায়গা, মেশিন, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এসব জায়গা থেকে যে সমস্ত শ্রমিকরা ফিরে এসেছেন, যারা বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজে যে সমস্ত শ্রমিকরা ছিলেন, যারা ফিরে এসেছেন, নিউ নরমাল রুলস অনুযায়ী তাদেরকে আবার ফেরত নিতে হবে। যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন, কোম্পানি থেকে যে সমস্ত ছেলে মেয়েরা বিশাল সংখ্যক, এবং শুধু ভারতবর্ষ থেকে নয়, বিদেশ থেকেও আমাদের দেশে ফিরে এসছে, সবাইকে আবার যাওয়ার রাস্তা প্রশস্ত করে দিতে হবে ওই নিয়ম মেনে। অবশ্যই
ফ্রি ছেড়ে দিলে হবে না, নিয়ম মেনে ছাড়তে হলে সময় লাগবে। কিন্তু কারণ এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়ে তো এইরকম অভিযোগ আসছে যে তারা এই প্যান্ডেমিকের সুযোগ নিয়ে বরং আরো কাজ ছাঁটাই করছেন, কর্মী কমিয়ে দিচ্ছেন। কর্মী ছাঁটাই করে দিয়েছেন তো, হ্যাঁ, এখন কর্মী ছাঁটাই করেছেন। এই যে সমস্ত শ্রমিক যারা ফিরে এসছেন, যে সমস্ত এখন তাহলে এই সিচুয়েশনে কি আমরা এই জায়গায় ভাবতে পারি যে ওনারা আবার সবাইকে কাজে নিলে পর অর্থ আসবে, সবাই কাজ করবে, এই অপেক্ষাটা কি করা? অর্থ আসবে এইভাবে, অর্থ তো আসবে না। অর্থ আসবে ওনাদের যারা ধরুন যিনি তার অফিসটা বন্ধ করে দিয়েছেন, যার মিল ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছেন, ওনাকে এই সমস্ত যে গভর্নমেন্ট যে প্যাকেজ ঘোষণা করেছেন, যারা যে এন্টাইটেলমেন্ট অনুযায়ী যেটা সেটা নিয়ে এখন আমি প্যাকেজ ঘোষণা করলাম, আপনি তার সুবিধা নিলেন, নিয়ে প্রোডাকশন শুরু করলেন, বাজারে নিয়ে এলেন, আপনি বাজারে নিয়ে এলেন, জিনিস নিয়ে এলেন, আপনার নেই, খদ্দের নেই, বা খদ্দের আছে আপনার প্রোডাকশন নেই। দুটো ডিমান্ড এন্ড সাপ্লাই যে চেইনটা, সেই চেইনটা তো ভেঙে গেছে। সেটাকে জোড়া লাগাতে গেলে একটু সময় তো লাগবে। সেটা লাগানোর জন্যই আপনার এই আনলকটা পুরোপুরি ওই নিউ নরমাল রুলসে আনলকটা পুরোপুরি চালু করতে হবে। এটাই কি শশীকান্ত বলতে চাইছেন? এটা না, আমি কেন বলছি, কারণ প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন যেটা বলছেন, উনি আবার ঠিক অন্য কথা বলছেন। উনি বলছেন ত্রাণ দাও গ্রাসরুটে, কারণ এরা লোন দিতে পারছে না, রোজগার নেই, বসে আছে, লোনের টাকা দেবে না ভাতের জোগাড় করবে, ওই জায়গাটাকে গ্যারান্টেড করো, তখনই মার্কেটে টাকা আসবে, মার্কেট চাঙ্গা হবে। কিছুটা আমি একদম অস্বীকার করব না। আমি যেহেতু অর্থনীতির বিভিন্ন কিছু অন্তত অল্প বিস্তর যেটা আমি পড়াশোনা করেছি, আপনার লোন একমাত্র উপায় হতে পারে না, এটা অবশ্যই। লোন একটা, অনেকগুলো মেজারের মধ্যে একটা। তার সাথে ধরুন যারা আপনি ত্রাণ কথা যেটা বলছেন, আমি যখন একটা কোম্পানিতে চাকরি করছি বা কাজ করছি, আমি একটা হ্যান্ডসাম পয়সা পাচ্ছিলাম, বেতন পাচ্ছিলাম, কিন্তু যখন আমাকে ত্রাণ দেওয়া হবে, এটা যদি যখন আমি ঘরে বসে গেলাম, ত্রাণ দেওয়া হচ্ছে, তার একটা লিমিটেশন আছে। যখন আমি নিজের মতো করে আমি যখন চাকরি করছিলাম, আর যখন ত্রাণ নিচ্ছি, ত্রাণ আর আমার মাস মাইনা যখন চাকরি করছিলাম, তখন দুটো তো আর এক হতে পারে না। যদি এক না হয়, আমি ত্রাণের পয়সা যেটা পাচ্ছি, যে ত্রাণের যে সামগ্রী পাচ্ছি, বা যে ক্যাশ অর কাইন্ড যেটাই বলুন, আমি যখন তার একটা লিমিটেড, তাহলে আমাকে চাকরিটা ফিরে পেতে হবে। কারণ আমি তখন আমার হাতে আমার ইচ্ছা মতো বাজারে গিয়ে আমি ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো সবাই আগের জায়গায় ফিরে যাওয়াটাই যেতেই হবে। কিন্তু এই গ্যাপটাতে কি হবে? এটাকে ধীরে ধীরে, আমি আজকে বললে কালকেই এটাকে আমি এই গ্যাপ থেকে আমি পরিষ্কার বলছি, এটা আজকে বললে কালকেই আমি এটাকে তুলে আনতে পারবো না। এই গ্যাপটাকে আমার মনে হচ্ছে কাজটা শুরু হয়েছে যে আনলকের মধ্যে দিয়ে, আনলক যেটা চালু হয়েছে এটার মধ্যে দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখন এটা দেশের মধ্যে শুরু হয়েছে খুব লিমিটেড আকারে। এটাকে আরেকটু রিল্যাক্স করতে হবে, করবে হয়তো। দেশ থেকে যদি আমাদের রাজ্যের মধ্যে ঢুকি, স্কোপগুলো তো আমাদের অনেকটা কম, এক্ষেত্রে কি করা? হ্যাঁ, এই যে রাজ্যের কথায় যখন এসছেন, আমি এটা না বললে পাচ্ছি না। দীর্ঘদিন পর আমাদের রাজ্যে সম্প্রতি রাত্রি 8টার পর থেকে কারফিউ চলছে। নৈশকালীন কারফিউ। হ্যাঁ, নৈশকালীন কারফিউ চলছে। আমি জানি না এটা যে আনলক পদ্ধতি যেটা চলছে, তার মধ্যে আবার নৈশকালীন কারফিউ দিয়ে এটাকে এখন যারা আনলক তো আমি চালু করে দিলাম, এখন আবার তার মধ্যে আমি নৈশকালীন কারফিউ আমি একটা জারি রাখলাম।
মানুষের মনে ভয়, ভীতি, আতঙ্ক, এটা আরেকটু আমার মনে হয় যেটা আমাদের দরকার ছিল, এটাকে একটু যতটা ফ্রি করা যায় সেটা হচ্ছে না। সাইলেন্টই করে দিন। বলুন। তো আরেকটু, কারণ এতে মানুষের মনে এখনো একটা জিনিস পরিষ্কার অন্তত হয়েছে এতদিনের অভিজ্ঞতায়, যে প্রথম আমাদের একটা ধারণা ছিল যে করোনা মানেই মৃত্যু। একটা আমাদের প্রত্যেকের সবার মধ্যে শুরুর দিকটাতে একটা ইয়ে ছিল যে করোনা মানেই মৃত্যু। কিন্তু এই, কারণ এটা তো এমন জিনিস নয় যে এটা আমাদের, অন্তত আমাদের এই জেনারেশনে আমরা এই ধরনের পরিস্থিতি শিকার আমরা এই প্রথম হয়েছি। এটা আমরা কেউ জানতাম না, আপনিও জানতেন না, আমিও জানতাম না। তো এখন দেখা যাচ্ছে, কারণ এটার সুনির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত বেরোয়নি, সেটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে এখনো চলছে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে না, করোনা মানেই মৃত্যু নয়। তার একটা তিনটে ক্যাটাগরি থেকে ভাগ করেছে। একটা হলো মাইল্ড করোনা, একটা হলো মিডিয়াম, আর একটা হলো সিরিয়াস। তো বলছে, আমি জানি না, এটা বিশেষজ্ঞরা বলছেন, মানে যারা ডাক্তার বিশেষজ্ঞরা যা বলছেন, মাইল্ড এবং মিডিয়াম যেটা, সেটা নিয়ে ভয়, সেটা বাড়িতে থাকলেই। যেটা থার্ড স্টেজ যেটা, সেটার জন্য অবশ্যই চিন্তার বিষয়। তো সেক্ষেত্রে আমাদের এখন, ধরুন আপনি লক্ষ্য করেছেন, আপনি হয়তো বাজারে অবশ্যই ঘুরেন, এখন রিসেন্ট কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে বাজারে খুব সীমিত সংখ্যক ক্রেতাও বলতে পারেন, বিক্রেতাও বলতে পারেন, খুব বেশি দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এই যে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যে সমস্ত সবজি নিয়ে যারা বাজারে আসছেন, তাদের মনে একটা যে যাওয়ার সময় যে এই সমস্ত পুলিশি হ্যারাসমেন্ট, এটা চলছিল, এখন হয়তো কমেছে। ইনিশিয়াল স্টেজে দেখা গেছে যে অন্তত এটা বন্ধ, এটা অন্তত সরকারের তরফ থেকে, আমি জানি না যে যারা আপনাদের এই আজকের এই প্রোগ্রাম সরকারি যারা কর্মকর্তা, তারা যদি শুনে থাকেন, আমি একটা আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাইব যে মানুষ খুব ভয়ভীতির মধ্যে আছে করোনা নিয়ে। এটাকে আরেকটু ফ্রি করে দেওয়া, অবশ্যই ওই যে নিউ নরমাল রুলস অনুযায়ী ফ্রি করে দেওয়া। কারণ আমি কিছুক্ষণ আগে আপনাদের স্টুডিওতে আসছিলাম, আমি প্রথম দীর্ঘদিন পর রাত্রে 8টার পরে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আজকেই প্রথম বেরিয়েছি। আমাকে পুলিশ আটকিয়েছে। আমি বললাম ব্যাপারটা, তো এগুলো কি বলবেন, এটাকে কিভাবে আপনি নেবেন? এটা মানুষের মধ্যে একটা ভীতি, ভয় একটা কাজ করছে। এটা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় আনলকড যেটা চলছে, এটাকে পুরোপুরি আনলকড, নিয়ম মেনে আনলকটাকে পুরোদমে, যদি ইকোনমি, আমাদের ইকোনমি, আমি যদি ত্রিপুরার দিক দিয়ে চিন্তা করি, জিএসটির যে ঘাটতি, সেটা তো অনেক হিউজ অ্যামাউন্ট হয়েছে গোটা দেশের ক্ষেত্রে, প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো সেখানে আছে। তো কেন্দ্র থেকে সেই যে সাহায্য কটা রাজ্যকে করবে, কিভাবে করবে, এটাও একটা ফ্যাক্টর, এটা বড় কথা। এখন কেন্দ্র করলে তো হবে না। এখন আমাদের এই ছোট্ট রাজ্য থেকে আমাদের এগুলোর পথ কোন দিকে হতে পারে, কোন সেক্টরটাকে ধরা উচিত? এখন গ্রাজুয়ালি কোভিড পরিস্থিতি ভালোর দিকে যাবে, তো এই মুহূর্তে থেকে কোন জায়গাটাকে ধরা উচিত মনে হয়? দেখুন,
প্রথমত আমাদের তো সেই অর্থে আমাদের রাজ্যে যদি আমি বলি, সেই অর্থে আমাদের রাজ্যে বড় ইন্ডাস্ট্রি বলতে সেই অর্থে আমাদের রাজ্যে কিছু নেই। ছোটখাটো যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে উইদাউট ফার্দার ডিলে সেগুলোকে পুরোদমে চালু করে দেওয়া, গ্রাম গ্রাম যে সমস্ত গ্রামে গঞ্জে সমস্ত কৃষি নির্ভর যারা, কৃষির উপরে যারা নির্ভরশীল, সেটাকে অবশ্যই করছে, চালু করে দিয়েছে। কিন্তু এটা হয়তো একদিন আজকে বললে তো আর কালকে হচ্ছে না, সেটাকে পুরোদমে চালু করে দিতে হবে। রেগা যেটা চলছে, যেটা এখন লকডাউনের কারণেই সেটার আপনার রেগার মজুরি ছিল 186, এটাকে লকডাউন যখন শুরু হলো তো কিছুটা অন্তত আর্থিক ভাবে যাতে শ্রমজীবী মানুষদের আরেকটু সহায়তা করা যায় তার জন্য এটাকে বাড়িয়েছে 202 রেটটা এখন করেছে। এটা একটা দিক। স্বনির্ভর প্রকল্প যেগুলো আছে সেগুলো সরকারি যে সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সমস্ত প্যাকেজ ঘোষণা করেছে, আমি জানি না, আমার কাছে এই তথ্য নেই, আমি এই মুহূর্তে বলতে পারছি না তারা ওই প্যাকেজগুলোর সুবিধা পাচ্ছে কিনা সেটা গ্যারান্টেড করা, সেটা পাচ্ছে কিনা গ্যারান্টেড করা। আরেকটা জিনিস দেখুন, এটা অবশ্য এটার সাথে এটা আমি পরে আসছি, গ্যারান্টেড করে এটাকে খুব ইজি ওয়েতে যাতে ওরা এই সুবিধাগুলো পেয়ে যায়। কারণ যতক্ষণ পর্যন্ত এগুলো ওখানে গ্রাসরুট লেভেলে গিয়ে না পৌঁছাবে, আমি ঘোষণা করলাম আর যারা বেনিফিশিয়ারি তারা পেল না, তাহলে তো আমাদের সময় লাগবে, এটা আমরা ওই ইকোনমিটাকে সেভাবে দাঁড় করাতে পারবো না। সেক্ষেত্রে সেটা গ্যারান্টেড করা। আরেকটা হচ্ছে এটা আমাদের প্রশাসনকে দেখতে হবে। কিছুদিন আগে আমি আমার কাছে আমি খবর যেটা আমার পেয়েছি, চোরাইবাড়ি, আমাদের স্টেটের জন্য বলছি, চোরাইবাড়িতে যে ট্যাক্স সেলস ট্যাক্স ডিপার্টমেন্টের যে একটা গেট আছে ওখানে, এটাতে এখানে একজন আমার সাথে কথা হচ্ছিল, বাইরের থেকে যে সমস্ত এখন ট্রাক বোঝাই যে সমস্ত এসেনশিয়াল গুডস এন্ড কমোডিটিজ আসছে সেগুলোকে ফ্রি জোন করে, মানে খুব স্মুথ এন্ট্রি দেওয়া। চোরাইবাড়িতে এমন ঘটনা ঘটেছে, একটা ট্রাক নাকি 3 মাস আটকে রাখা হয়েছিল সেলস ট্যাক্সের বিভিন্ন অফিসিয়াল ফর্মালিটিসের জন্য। এটা যে তারিখে এসে পৌঁছার কথা ছিল তারপরে এসে পৌঁছেছে। সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে যদি আইনগত জটিলতা থাকে তাহলে কি করা যাবে, তাকে তো ছাড় দেওয়া যাবে না। যাবে, কিন্তু এটা ওইদিকে আমাদের আরেকটু যত্নশীল হতে হবে, যে খুব, কারণ এসেনশিয়াল কমোডিটিস গুলো ফ্রি জোন, মানে চলাচলের জন্য একটা ফ্রি জোন তৈরি করে দেওয়া, কারণ এটার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করছে। সেক্ষেত্রে এগুলোর উপরে জোর দিতে হবে। এখন প্রায়োরিটি ভিত্তিক যদি দেখা যায়, একটা তো হলো প্রকল্প যেটা হয়েছে, সেই প্রকল্প আপনি যেটা বললেন এই প্রস্তাবটা গ্যারান্টেড করা, যেন পৌঁছে যায়। আমি যদি বাকি সেক্টরগুলোকে দেখি বা আনঅর্গানাইজ সেক্টর যারা আছে, সবটাকে মিলিয়ে প্রায়োরিটি কোন জায়গাটা দেওয়া উচিত? দেখুন, আনঅর্গানাইজ সেক্টরে প্রায়োরিটি একটাকে ছেড়ে আরেকটাকে কথা আমরা চিন্তা করতে পারছি না। আনঅর্গানাইজ সেক্টর যেটা, আপনি ধরুন এখন কি হচ্ছে, এখন যে সমস্ত ছেলে মেয়েরা প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে, আজ মানে অলমোস্ট কাজ নেই তাদের, তারা ঘরবন্দি হয়ে আছে, এখনো কাজ ওরা ফিরে পায়নি। যারা এখন সম্প্রতি হয়তো চালু হয়েছে এই সমস্ত কনস্ট্রাকশনের কাজগুলো, সেগুলো চালু হয়েছে কিছুটা, হয়তো এই শুরু হয়েছে। আমাদের
ইকোনমিক যে চেইনটা আবার জোড়া লাগানোর কাজটা শুরু হয়েছে, এগুলোর মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না পুরো দমে শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ইকোনমি জায়গাতে ফিরে আসবে না। এবং সেটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের এখন শুধু এই জায়গাটাতেই আমাদের খুব গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কিন্তু গুরুত্ব দিয়ে যে কাজ করবে, জিএসটির ভাগগুলো রাজ্য পেতে মুশকিল হবে, রাজ্য প্রতি ফান্ডিং গুলো মুশকিল হবে। এখন রাজ্যগুলোর ধার করার মতো জায়গায় যেতে হতে পারে। এখন কোত্থেকে ধার করবে এই নিয়ে ধার করার জন্য ধার করবে, সেটার ওইটা মাথায় রেখে আরবিআই কিন্তু তার রিল্যাক্সেশন যে ওভার নেওয়ার জন্য লোন যেটা স্টেটগুলো নিচ্ছে সেটার রিল্যাক্সেশন অনেকটা রিল্যাক্সেশন করেছে। আবার শোধ দেওয়ার পরটাও তো চিন্তা করছে অনেক রাজ্য, সেটা নেবে কি নেবে না এ নিয়েও দুবিধায় রয়েছে তারা। কিন্তু এখন এটা থেকে উত্তরণের আর রাস্তা তো যতক্ষণ পর্যন্ত না ইকোনমিটা আবার প্রকৃতিতে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এগুলোর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। আমাদের তো মূলত কৃষিটার উপরই জোর বেশি, সেটার সম্ভাবনা কি দেখছেন এই কোভিড পরিস্থিতিতেও? এই কোভিড পরিস্থিতিতে কৃষি এবং আরেকটা প্রকল্প যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলার চেষ্টা করছেন, দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, স্বনির্ভর ত্রিপুরা যেটা বলছেন, এটাও একটা কৃষি তো অবশ্যই আমাদের প্রাইমারি, কারণ ত্রিপুরাতে সেই অর্থে ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি কিছুই নেই। আমাদের প্রাইমারি সেক্টরটা হচ্ছে কৃষি। কৃষির উপরে কৃষিকে প্রায়োরিটি দিতেই হবে এবং তার সাথে সাথে ওই গ্রামীণ যে সমস্ত কুটির শিল্প যেগুলো আছে, বিভিন্ন প্রকল্প যেগুলো এখন চালু করছেন ত্রিপুরা সরকার, ছোট ছোট এই যে দুগ্ধ গরু প্রজনন প্রকল্প, গরু পালন, শূকর পালন, আরো যে সমস্ত প্রকল্প, এগুলো কারণ আমাদের ইকোনমি তো এর উপরেই অনেকটাই। একদিকে বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটি হচ্ছে, ট্যুরিজম একটা বড় ক্ষেত্র হতে পারে ত্রিপুরায়, সেই দিকটাতেও কি এই মুহূর্তে জোর দেওয়া দরকার না অপেক্ষা করা দরকার? না, আমি বলবো এই মুহূর্তে বলতে এটাকে প্রায়োরিটি অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে, কারণ আমার ইন্টারন্যাশনাল বর্ডার খুলতে হবে। আমি কোভিড-19 এই রেখে আর আমার ইকোনমিকে যদি আমি জায়গায় ফিরে আনতে হয়, তাহলে আমার ধীরে ধীরে ইন্টারন্যাশনাল বর্ডার সবই খুলতে হবে এবং হয়তো গভর্নমেন্ট খুলতে যাচ্ছেও। এট এ টাইম সবটা হয়তো করবেন না, কিন্তু করতে যাচ্ছেন। ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ হয়ে আছে, সেটা কারণ যতক্ষণ না এটা আপনার ইম্পোর্ট এক্সপোর্ট চালু হচ্ছে, ইকোনমি সেই অর্থে আমাদের স্ট্রং হবে না। এটা পুরোপুরি বন্ধ হয়ে আছে। তার উপরে আমাদের এখন সম্প্রতি এটার সাথে সাথে আরেকটা চিন্তা বাড়িয়ে দিয়েছে আমাদের পড়শি দেশের সাথে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এটাও আমাদের ইকোনমিকে এখন একটু এফেক্ট করছে। এটা একটা এডিশনাল হেডেক হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্ত কারণে আমি বলবো যে গভর্নমেন্ট যে সমস্ত প্যাকেজ ঘোষণা করেছেন, ফ্রি রেশনিং চালু, কিন্তু এগুলো তো দীর্ঘদিন চালিয়ে রাখা যাবে না, চালিয়ে রাখতে পারবে না, সম্ভব নয়। কারণ আপনি আমাকে দিয়েই যাবেন, কিন্তু আমাকে দিয়ে যাচ্ছেন, আমি পাচ্ছি, পয়সা পাচ্ছি, কিন্তু আমি যে বাজারে গিয়ে যে জিনিসটা কিনতে যাব তার প্রোডাকশনের প্রয়োজন আছে, দরকার আছে। প্রোডাকশন যদি বন্ধ হয়ে থাকে, মিল ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে থাকে, তাহলে ডিমান্ড এবং সাপ্লাই যেটা, সেই চেইন তো আমি জোড়া লাগাতে পারছি না। সেটা জোড়া লাগানোর জন্য আমার ওই প্রোডাকশন সেক্টরটাকেও আমার গুরুত্ব দিতে হবে এবং সেটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার মনে হয় এটা রিভাইভ করা দরকার।
আমি আলোচনাটা শেষ করতে চাইবো এই রাজ্যের দিকটাই। আমি দেশের আলোচনা অনেক হয়েছে, এবার রাজ্যের দিকটায় আপনি কি মনে করছেন একজন অর্থনীতিবিদ হিসাবে, যে কোন দিকে ফোকাসটা করে এখন এই পরিস্থিতিতে সামনের দিকে এগুলো পড়ে সাধারণ মানুষগুলো লাভবান হবেন? আমি খুব অর্থনীতি নিয়ে যারা যে ফিনান্স নিয়ে যারা কাজ করেন, ফিনান্স ব্যাপারটাই খুব এটা এর মধ্যে খুব হার্ড জটিল বিষয়। এবং ফিনান্স নিয়ে যারা কাজ করে তাদেরকে সবাই খুব ভালোভাবে পছন্দ করে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, পছন্দ করেন না। কারণ এটা এমন কতগুলো অপ্রিয় সত্য কথা আপনি করতেই হবে। কারণ এই জিনিসটা এমনভাবে তার এই যে ইকোনমিটা এমন কতগুলো প্যারামিটারের উপর দাঁড়িয়ে থাকে, একটাকে বাদ দিয়ে আরেকটা করতে পারবেন না। এবং সেটা অনেক জায়গায় অনেকে বুঝতে চান না, বা যারা বুঝেন তারা বুঝেও না বুঝার ভান ধরে এটাকে এড়িয়ে যেতে চান। কিন্তু যারা এটা নিয়ে ডিল করেন তারা পড়ে যান ফ্যাসাদে। কতগুলি কটু কথা, কটু ডিসিশন, খুব বাজে ডিসিশন, কিন্তু কিছু অপ্রিয় সত্য, অপ্রিয়, কিন্তু এটাকে করতে হবে। এটা করা যাচ্ছে না অনেক ক্ষেত্রে, সেটা করতে হবে। আমি আমার সার্ভিস পিরিয়ডের একটা ব্যক্তি ছোট্ট একটা এক্সাম্পল আমি এখানে তুলে ধরতে চাই এই প্রসঙ্গে। ধরুন, আপনাকে যদি অর্থনীতিটাকে ঠিকমতো চালাতে হয়, আপনি দেশের অর্থনীতি বলুন বা একটা অর্গানাইজেশনের তার ইকোনমিক স্ট্রাকচার বলুন, দেশের বলুন অথবা রাজ্যের বলুন, এটাকে যদি ঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে তার ইকোনমিক স্ট্রাকচারটাকে সেভাবে ঠিকভাবে রাখতে হবে। রাখতে গেলে আপনার প্রথম কি করতে হয়, একটা ফিনান্সিয়াল এস্টিমেট, যেটাকে বলে ফিনান্সিয়াল বাজেট। বাজেটটাকে আপনার সবচেয়ে প্রথমে একটা বাজেট তৈরি করতে হয়, আপনার লক্ষ্য স্থির করতে হয়, প্ল্যান করতে হয় যে কি 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 আপনি এবছর কি করবেন, কোন কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দেবেন, কোন খাতে কত টাকা আপনি বরাদ্দ করবেন, সেই অনুযায়ী আপনাকে খরচা করতে হবে, সেই অনুযায়ী আপনাকে চলতে হয়। তো আমি আমার কর্মক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে এটাকে এটা যে এত অপ্রিয়, যারা এই কাজটা করেন তাদেরকে যে সবাই খুব একটা পছন্দ করেন না, কারণ অপ্রিয় সব ক্ষেত্রে সবাই নিতে চায় না, বুঝেও বুঝতে চায় না। বাজেট ধরুন পার মান্থ আমার স্যালারি হেড যেটা 4 কোটি টাকা হলো আমার স্যালারি, ধরে শুরুতেই আমি এস্টিমেটটা করে রেখেছি আমার প্রতি মাসে 4 কোটি টাকা আমার স্যালারি লাগবে, ধরে রেখেছি। আমি এটা ধরে আমি বাজেট পাঠিয়েছি, আমি মিনিস্ট্রিতে বাজেট পাঠিয়েছি, আমার সেই অনুযায়ী আমার বাজেট স্যাংশন হয়ে এসছে। আমার এইভাবেই চলতে হবে, তাহলে আমার স্ট্রাকচারটাকে আমি ধরে রাখতে পারব। কিন্তু আনফরচুনেটলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাটা একটু বলছি। হঠাৎ ওয়ান্স ইন এ ফাইন মর্নিং আমি দেখতে পেলাম আমার এই স্যালারি খাতে এক মাসে যেখানে 4 কোটি টাকা লাগার কথা ছিল সেটা বেড়ে 4.5 crores or more than 4.5 crores হয়ে যাচ্ছে। আমি যখন আমার কাছে সমস্ত নথিপত্র এলো, আমি দেখলাম যে এটা হয়ে যাচ্ছে, তখন আমাকে হার্স খুব বাজে ডিসিশন, একটা নোট আমার তৈরি করতে হলো। তৈরি করে আমি পাঠালাম যে দেখা গেছে যে আমার যা কর্মচারীর সংখ্যা ছিল, আমার এমপ্লয়ি সংখ্যা ছিল, তা হঠাৎ করে তার সংখ্যা যা ধরুন যেখানে 500-550 আমার এমপ্লয়ি সংখ্যা ছিল, আমি হঠাৎ একদিন তার দেখতে পেলাম এটা হঠাৎ করে প্রায় মোর দেন 150 এটা হয়ে গেছে।
আমি এটাকে পারমিট করতে পারি না, আমি পারমিট করিও নি। সেক্ষেত্রে আমাকে অপ্রিয় হতে হয়েছে, কিন্তু কিছু করার ছিল না আমার। আই হ্যাভ নাথিং টু ডু। সময় একদমই শেষ প্রায়। এই কোভিড পরিস্থিতিতে সবাই সামনের দিকে এগোতে চাইছে, কোভিডের সঙ্গে ফাইট জয় করতে চাইছে সবাই। অন্যদিকে এই অর্থনীতিটাও চাঙ্গা করতে চাইছে সবাই, এই দিকটাতেও সবাই দেখছে, কি বলবেন? অবশ্যই অর্থনীতি তো চাগে। কোভিড নিয়ে আমরা ইতিমধ্যে প্রায় 6 মাস অতিক্রান্ত হতে চলল। কোভিড সম্পর্কে আমাদের অভিজ্ঞতা অনেক হয়েছে। এখন শুধু কোভিড নিয়ে এখন আমরা চিন্তা করলে, আর কোভিড অবশ্যই চিন্তা করতে হবে, কারণ আমরা যা স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি একটু দ্রুত প্রতিদিন তার বাড়ছে, সংখ্যা বাড়ছে। চিন্তা অবশ্যই করতে হবে, কিন্তু পাশাপাশি আমার ইকোনমি, স্ট্রং ইকোনমি তৈরি করার জন্য, আমার যে ইকোনমিক পারফরমেন্স যেটা সূচক বলা হয় জিডিপিকে ঊর্ধ্বমুখী করার জন্য, এটা এখন নিম্নমুখী। সবচেয়ে ওয়ার্স্ট পজিশনে এখন ইন্ডিয়ান জিডিপি দাঁড়িয়ে আছে। সেটাকে চাঙ্গা করার জন্য আমাদের যা যা করণীয়, আমি যে কথাগুলো বললাম, যে গ্রামীণ অর্থনীতি, অর্থাৎ এই যে ভিলেজ ইকোনমি, এটাকে প্রায়োরিটি দিতে হবে, সেটাকে চাঙ্গা করতে হবে। ছোট ছোট কুটির শিল্প, যে সমস্ত শিল্পগুলো আছে, সেলফ হেল্প গ্রুপ যে সমস্ত আছে, এই সমস্ত সেক্টরগুলোকে আবার ধীরে ধীরে চাঙ্গা করতে হবে। প্যাকেজগুলো যা সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত প্যাকেজ অ্যানাউন্স করেছে, অনেকগুলো প্যাকেজ আছে, অনেক প্যাকেজ আছে অ্যানাউন্স করেছে, সেগুলোকে সঠিক জায়গায় ঠিক মতো যাচ্ছে কিনা সেটাকে গ্যারান্টেড করতে হবে। এই গ্যারান্টেড যাদের উপরে দায়িত্ব, যে সমস্ত আমলা অফিসারদের উপর দায়িত্ব, তাদের এই দায়িত্বটা গুরু দায়িত্ব, এটা পালন করতে হবে। সেটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পালন করতে হবে। তাহলে ইকোনমিটা হয়তো চট করে আমি এর ফল পাবো না, কিন্তু ওই যে হয়তো আমরা সোনালী, আমাদের অপেক্ষা করতে হবে, সোনালী সকাল আমাদের একদিন আসবে। এই অপেক্ষা করে, এই আশা রেখে আমাদের চলতে হবে। আমাদের ইকোনমি, আমাদের জিডিপি আবার ঘুরে দাঁড়াবে। আরবিআই এর গভর্নর যে কথাটা বলছেন, যে আমরা হোঁচট খাবো, কিন্তু আমরা অচিরেই ঘুরে দাঁড়াবো। আমিও এই কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনি, এবং ভালো থাকবেন আপনারা। এই কোভিড পরিস্থিতিতে হোঁচট খাচ্ছেন সবাই, কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে গোটা দেশ, গোটা দুনিয়া। ভালো থাকবেন আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।